অচল পা নিয়ে দিনের পর দিন অন্যের উপরে বোঝা হয়ে বেঁচে থাকা থেকে তো মরে যাওয়াটাই বেটার বলে মনে করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই একটু একটু করে নিজের অচল পায়ের বিষয়ে যখন জানতে পারে, ঠিক সেই সময় রাই অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না ঠাকুর, তুমি আমাকে বরঞ্চ তোমার কাছে তুলে নাও, কিন্তু তা সত্ত্বেও এরকম অচল পা নিয়ে অন্যের উপরে নির্ভর হয়ে আমাকে অন্তত তুমি বাঁচিয়ে রেখো না। তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা স্রোতকে চেম্বারে ডেকে স্রোত এবং স্রোতের বৌমণিকে বলতে থাকে যে দেখুন, আমরা এই সার্জারিটা করেছিলাম, তার একটা করুণ এফেক্ট পড়েছে রাইয়ের শরীরের মধ্যে। সবথেকে বেশি এফেক্ট হয়েছে রাইয়ের পায়ের মধ্যে, আর তার কারণে ওনার পায়ে প্যারালাইসিস হয়ে গিয়েছে। উনি হয়তোবা আর কোনোদিনও নিজে পায়ে দাঁড়াতে পারবে না। তখন একথা বলা মাত্র স্রোতের চরম এক ধাক্কা লাগে। স্রোত বলতে থাকে যে ডাক্তারবাবু, আপনি এসব কী বলছেন বলুন তো? সেদিন তো আপনি বললেন যে অপারেশন সাকসেসফুল হয়েছে। তখন একথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে হ্যাঁ, ওনার ওভারির মধ্যে যে একটা সিস্ট ধরা পড়েছিল সেটা আমরা সারিয়ে তুলতে পেরেছি, কিন্তু তারপরও ক্যান্সারের যে আফটার কিছু এফেক্ট থাকে সেটা তো তুমি খুব ভালো করেই জানো স্রোত, কারণ তুমি উঠবি ডাক্তার হতে চলেছো, তাই তোমার তো সেটা জানার কথা, তাই না? আর সেই সুবাদেই আমরা বলতে পারছি না যে রাই আদৌ এটা সারিয়ে উঠতে পারবে কিনা, কিন্তু রাই যে আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না সেটা শিওর। কিন্তু যদি এর ওর মনে জোর থেকে থাকে তাহলে এটা ও সারিয়ে উঠলেও উঠতে পারে। আমরা এটার বেশি একটা তোমাদেরকে মিথ্যে আশ্বাস দিব না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ডাক্তারবাবু, এটা আমি কী করে আমার দিদিভাইয়ের সামনে গিয়ে বলবো বলুন তো? তখন এই কথা বলা মাত্র ডাক্তাররা বলতে থাকে যে তুমি কীভাবে বলবে সেটা নিতান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও তোমাকে জানানোটা প্রয়োজন বলে মনে করেছি বিধি আমরা জানালাম। আর রাইকে এটা আন্ডার থেরাপি রাখতে হবে। আমরা থেরাপি দিয়ে দিয়ে একটু হলেও চেষ্টা করবো যাতে রাই নিজের পায়ে একটু হলেও দাঁড়াতে পারে। হ্যাঁ, হয়তোবা ওর বাকি জীবনটা অন্যের উপরে নির্ভর হয়েই কাটাতে হবে, কিন্তু তা সত্ত্বেও ওকে নিজের দিক থেকে একটু হলেও সাপোর্ট তো অবশ্যই তোমাদেরকে করতে হবে, তাই না? তখন এই কথা বলা মাত্র যখন রাইয়ের কেবিনে এসে স্রোত এই সত্যটা রাইয়ের কাছে বলে, ঠিক সেই সময় স্রোতকে রাই বলতে থাকে যে স্রোত, তোর বলার অপেক্ষা রাখেন, আমি সিস্টারকে জিজ্ঞেস করেছি বিধায়ী সিস্টার আমাকে সকল জিনিস খুলে বলেছে। আর তখন আমি বুঝে গিয়েছি যে আমি আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবো না, আর আমাকে সবসময় অন্যের উপরে নির্ভর হয়ে গোটা জীবনটা কাটাতে হবে। তাই তো আমি ঠাকুরের কাছে বলছিলাম যে ঠাকুর, তুমি বরঞ্চ আমাকে নিয়ে নিতে, তা সত্ত্বেও এরকম অক্ষম পা নিয়ে কেন আমাকে বাঁচিয়ে রাখলে বলো তো? স্রোত, তুই একবারও ভেবে দেখেছিস যে এখন আমাকে গোটা জীবনটা অন্যের উপরে নির্ভর হয়ে কাটাতে হবে, একটা বোঝা হয়ে? এই বোঝার জীবনটা কি সত্যিকার অর্থ খুব একটা স্মুথভাবে কাটাতে পারবো আমি বলতো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কে বলেছে তোমাকে যে তুমি কোনোদিনও আর দাঁড়াতে পারবে না? আমি বিশ্বের বেস্ট ডাক্তারকে দিয়ে তোমাকে ট্রিটমেন্ট করাবো, আর আমি তোমাকে নিজের পায়ে দাঁড় করিয়েই ছাড়বো, তুমি দেখে নিও রাই। তখন রাই বলতে থাকে যে দোহাই লাগে অনির্বাণ, তুমি প্লিজ আমার পার্সোনাল ম্যাটারে নিজের ইনভলভমেন্টটা নাই রাখো, সেটাই তোমার জন্য বেটার, আমার জন্য বেটার। আমি তোমার কোনো রকম কোনো সহযোগিতা চাই না। তোমাকে কে বলেছে বলো তো যে আমার জন্য বেস্ট ডাক্তারকে খুঁজে বের করতে? আমি তোমাকে একবারও বলেছি? আমার যা হওয়ার তা হয়ে গিয়েছে, তাই আমি আমার জীবনের এই বাস্তবতাটাকে মেনে নিয়েছি, আর আমি যে কোনোদিনও দাঁড়াতে পারবো না আমি সেটা খুব ভালো করেই জানি। তাই তুমি ওকে মিথ্যে আশ্বাস দিয়ে আর তুমি আমার জীবনে ভোগান্তিটা বাড়িও না। দোহাই লাগে অনির্বাণ তোমার। তখন তোর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।